ফের বিশৃঙ্খলার চেষ্টায় স্বাধীনতা বিরোধী গুপ্তরা দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের দিলেন নতুন ঘর। সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে, দেখতে পাচ্ছে না বিরোধীরা। মন্তব্য মির্জা ফখরুলের। দ্রুত গ্যাস সংকট সমাধান হবে আশা। রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়ন ফর্ম সংগ্রহ বিএনপির। 11 দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কমিশনের। মৌলভীবাজার সীমান্তের ওপারে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশের। চুয়াডাঙ্গায় বিএসএফ এর পুশিং চেষ্টা রুখে দিল বিজিবি। এবং উড়াল সেতুতে বিকল হয় ট্রাক। মেরামতের সময় পেছন থেকে আরেক ট্রাকের ধাক্কা। বগুড়ায় বাবা ছেলে সহ নিহত 3। বাগেরহাটের সড়কে ঝরল আরও একজনের প্রাণ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দেশে ফের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী গুপ্ত বাহিনী। জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে বিএনপির সমাবেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর উপহার তুলে দিয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন সরকার প্রধান। বলেছেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকাই এই সরকারের দায়িত্ব। বিভ্রান্তি ছড়িয়ে যারা জনগণের ক্ষতি করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল হাসানের রিপোর্ট। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে চট্টগ্রামের বাহারছড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেন নতুন ঘরের চাবি। ত্রাণ সামগ্রীর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দেন আর্থিক অনুদান। যোগ দেন সমুদ্র সৈকতের তীরে বিএনপি আয়োজিত সমাবেশে। বক্তব্যে দেশ নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকাই এই সরকারের দায়িত্ব। 100 গরিব দুস্থ পরিবারকে আমরা আজকে ঘরের চাবি হাতে উঠিয়ে দিতে পেরেছি। আল্লাহর রহমতে পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়ে গিয়েছে। এই মাসের 16 তারিখ থেকে 26-27 অর্থ বছরে আমরা প্রায় 41 লক্ষ পরিবারের মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ তুলে দিব এবং আগামী 4 বছর ধরে এটি চলবে। দেশি বিদেশি বিনিয়োগের জন্য শান্তি শৃঙ্খলায় জোর দেন সরকার প্রধান। বলেন, ঝগড়া ফ্যাসাদ নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে এই বিষয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয় তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। সতর্ক থাকতে হবে আমাদেরকে। যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়, কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা তারা তো নিজেদের মতন করে চলে যাবে। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দিয়ে যে সংকট তৈরি করা হয়েছিল তা সমাধানে সময় লাগবে। কিন্তু এসব নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে ক্ষতি করতে চায়। তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য গুটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। জীবনমান ও ভাগ্য পরিবর্তনে জনগণকে পাশে থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। উন্নয়ন, পুনর্বাসন আর রাজনৈতিক কর্মসূচির সমন্বয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এভারেস্ট সফর। বিএনপি নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বললেন, উপকূলীয় অঞ্চল হবে অর্থনৈতিক হাব। তাই এই অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধান এবং পর্যটন খাতের বিকাশে বিশেষ উদ্যোগের কথা জানালেন সরকার প্রধান। ইমরুল হাসান, সময় সংবাদ, বাঁশখালী, চট্টগ্রাম। কবির সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ কক্সবাজারের মহেশখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনায় জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎস বাড়ানোর তাগিদ দিয়েছেন সরকার প্রধান।
সম্ভাবনার নতুন দিগন্ত কক্সবাজারের মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা এই অঞ্চলকে ঘিরেই তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর সহ একাধিক কৌশলগত অবকাঠামো। ভবিষ্যতে এই অঞ্চল দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে সেটি সরজমিনে দেখতে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী। শুরুতেই বৃহত্তর উন্নয়ন পরিকল্পনার বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন সরকার প্রধান। পরে ভবনের বাইরে নিমের চারা রোপণ করেন তারেক রহমান। এরপর 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন সরকার প্রধান। এরপর প্রস্তাবিত 70 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি। একই এলাকায় প্রস্তাবিত এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং নতুন রিফাইনারির জন্য নির্ধারিত স্থানও দেখানো হয় সরকার প্রধানকে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এলএনজি টার্মিনাল এবং বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনায় জোর দেন প্রধানমন্ত্রী। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ দেন সরকার প্রধান। আহমেদ সালেহিন, সময় সংবাদ। দেশবাসীকে দেয়া ওয়াদা পূরণে কাজ করছে সরকার। ইমানের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় হেফাজত আমিরের দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বলেন, পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয় বিগত সময়ে যারা দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে তাই কিছুদিন ধরে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশের নিজস্ব খনি, এই ফ্যাসিবাদের সময় নিজস্ব খনি তারা, এই যে আমাদের যে বাপেক্স আছে, তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি, তারা স্কোপই দেয়নি কাজ করার, বিদেশিদের হাতে তুলে দিয়েছে। ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো হচ্ছে, ফলে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। ফলে এই সবগুলো বিষয় একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম। খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। হুজুরের দোয়ানে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে, কিন্তু দেখতে পাচ্ছে না বিরোধী দল, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ফ্যাসিস্টের সুরে কথা বলছে বিরোধী দল। এ সময় গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। এই প্রোগ্রামে মাননীয় মন্ত্রী স্যার, সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে রংপুর অঞ্চলের 25 জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে হস্তান্তর করা হয় 25টি চাঘর। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে লাভ শেয়ার বিডির আয়োজনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, বিগত সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বিগত 17 বছর পুরো বাংলাদেশকে একটি কর্পোরেট হাউসে পরিণত করা হয়েছিল। কিভাবে দুর্নীতিটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, একদম জিরো থেকে আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। যে প্রতিশ্রুতিগুলোকে দিয়েছেন নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি একটা একটা করে সমস্তগুলো তিনি পালন করছেন। তিনি ফ্যামিলি কার্ড বলেছিলেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। তিনি কৃষক কার্ড বলেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছেন। প্রাক্তন খেলোয়াড় তাদের সব দুস্থ ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে এবারে সাধারণ মানুষের জন্য কাজ করা, এই কাজটা তিনি শুরু করেছেন। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে, এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, এইসব বলতে শুরু করেছে না। গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। এদিকে সেপ্টেম্বরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও।
প্রতিনিধি হিসাবে জনগণের একজন নির্বাচিত নতুন সরকার ক্ষমতায় আসার পর সেপ্টেম্বরের দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানানো হলেও এখন বলা হচ্ছে ভোট হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারিতে। এই বছরে না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। তবে এই নির্বাচনের বিষয়ে সরকার কমিশনকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোই সেপ্টেম্বর ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসি। ৩১ জুলাই ভোটার নিবন্ধনের শেষ সময় ধরে ইতোমধ্যে ভোটার তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সবশেষ হালনাগাদে ৩,০৯,৩১৫ জন ভোটার বেড়েছে বলে রোববার সংবাদ সম্মেলনে জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে পাঠিয়েছে ইসি। ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে ১২,৮৬,৩২,৫৫৫। স্থানীয় সরকার তারিখ পরিবর্তন হয় তাহলে সেটা পরবর্তীতে কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকাটা সম্পূরক তালিকায় হিসেবে আসবে। সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে 2টি ফর্ম কিনেছে ক্ষমতাসীন দল বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। এদিকে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনীত করা হয়েছে। জোটের বৈঠক শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। রাষ্ট্রপতি নির্বাচনে সমন্বিতভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে রোববার জরুরি বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সকাল 11:30টার পর শুরু হওয়া বৈঠক চলে 1 ঘন্টারও বেশি সময়। বেলা 1টায় সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের নেতারা। জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি সমালোচনা করেন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে। আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনের পরে আসলে রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে, যে এই সরকারও আসলে পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। এ সময় ঐক্যের অন্য নেতারা নিজেদের প্রার্থীর জন্য সব সংসদ সদস্যদের কাছে সমর্থন চান। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা রাখি যে উনি ইনশাআল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় তিনি নেতৃত্ব দেবেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী আচরণ করলে বিরোধী দল বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরামের অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের সঙ্গে যত বেশি প্রতারণা করা হবে তত কঠোর আন্দোলন হবে। জামায়াত আমির আরও বলেন, দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। মজলুমরা জালিম হলে তাদের পরিণতি আরও ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় কূটনৈতিক শিষ্টাচার ভেঙে খুনিকে সংবাদ সম্মেলন করতে দেয় ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। অ্যাবসলিউট পাওয়ার মেক অ্যাবসলিউট করাপশন। এই বড় মাত্রার করাপশন করার জন্য যদি এই কোম্পানি খোলা হয়ে থাকে, উদ্যোগ নেওয়া হয় থাকে, তাহলে আমরা তাদেরকে দুঃসংবাদ দিচ্ছি। আমরা বসে বসে চুপ করে আঙ্গুল চুষব না। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এছাড়াও ভিসা প্রাপ্তি সহজ করতে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার।
দিল্লিতে শেখ হাসিনার মতবিনিময়ে অংশগ্রহণ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি এখন কূটনৈতিক মহলে বেশ আলোচিত। রোববার রাজধানীতে ভারতীয় ভিসা সেন্টারে ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাংবাদিকদের সঙ্গে আলাপেও উঠে এলো দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েন। ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক, তারা একসঙ্গে আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধানমন্ত্রী বাংলাদেশের, উই অল রেসপেক্ট হিম আ লট। আমি ওনার বক্তৃতা শুনেছি অনেকবার, অ্যান্ড হি টকস ফ্রম হিজ হার্ট। এটা আমি দেখেছি। হি ইজ এ পিপলস পারসন অ্যান্ড আওয়ার প্রাইম মিনিস্টার ইজ অলসো পিপল পারসন। আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted out. প্রবলেম সর্ট আউট হয় যখন আমরা কথাবার্তা করি, আর আমার তো পুরো কনফিডেন্স আছে। দুই দেশের মানুষের মধ্যে ভালো সম্পর্ক কূটনৈতিক পর্যায়েও বজায় রাখা উচিত বলে মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী। এছাড়া বাংলাদেশে ভারতের ভিসার চাহিদা মেটাতে ভিসা সেন্টারের সংখ্যা আরও বাড়ানোর কথা জানান তিনি। অনেক ডিমান্ড আছে, ওইটা ভালো, আর আস্তে আস্তে ও ক্যাপাসিটিটা বাড়াতে হবে। কেন একদম যদি বাড়িয়ে দিই তাহলে আরও প্রবলেম হবে, কেউ পাবে না। তা আমার এইটাই উদ্দেশ্য যে আস্তে আস্তে ভিসা সেন্টারগুলো বাড়ানো, ক্যাপাসিটিগুলো বাড়ানো। এর আগে ভারতীয় ভিসা সেন্টারে শিশুদের গেমিং জোন উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার। এ সময় ভিসা সেন্টারের সার্বিক কার্যক্রমও ঘুরে দেখেন তিনি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। রাশিয়ার দালালের খপ্পরে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ইউক্রেনের কারাগারে বন্দী। দেশে ফেরাতে সরকারের কাছে আকুতি পরিবারের। দেশের জেলা এবং উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে ডায়ালিসিস সেন্টার চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এ সময় হাসপাতাল পরিদর্শন সহ রোগীদের খোঁজ খবর নেন মন্ত্রী। প্রতিদিনের মতো রোগীদের সেবায় ব্যস্ত সময় পার করছিলেন হাসপাতালের কর্মীরা। হঠাৎ আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। রোববার সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রান্নাঘর থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। পরে যান জেলা শহরের জেনারেল হাসপাতালে। সেবা কার্যক্রম ও পরিবেশ দেখে খুশি মন্ত্রী। এই সময় জনবল সংকটে সেবা ব্যাহত হওয়ার চিত্র দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেন। জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস সেন্টার চালুর ঘোষণা দেন। প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালিসিস সেন্টার করতে যাচ্ছি। শুধু যাচ্ছি না, অলরেডি আমরা পাস করে ফেলেছি, ম্যান পাওয়ারও আমরা অ্যাপ্রুভ করে ফেলেছি, ডাক্তার সহ। এখন শুধু ইনপুট করব, 2 মাসের ভিতরে চালু করব আপনাদের কাছে এসে। 50 শয্যা। আর জেলা সদর হাসপাতালে এই যে এটা হবে 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালিসিস সেন্টার। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টিকা কার্যক্রম এবং খাবারের মান নিয়ে খোঁজ খবর নেন মন্ত্রী। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনে রোববার এই আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এর আগে গত 21 জুন শতাধিক গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলী গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম আসে। এরপর 26 জুলাই রাতে তাকে আটক করে বিমান বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখা হয়। পরোয়ানা জারির ফলে তাকে ট্রাইব্যুনালে তোলা হবে এবং এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হবে। 2012 সালের এপ্রিল মাসে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার যে অভিযোগ আছে, সেই অভিযোগের সাথে সম্পৃক্ততার অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেফতার করার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলাটা ইতিপূর্বে আসামি হিসেবে জিয়াউল হাসান গ্রেফতার ছিলেন। তদন্ত কর্মকর্তা তার তদন্তে আরো অগ্রগতি হওয়ার সুবাদে তিনি আবেদন করেছিলেন এবং তার এই আবেদনের প্রেক্ষিতে সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। জনপদের সময় আরও থাকছে। গান ও নাচের তালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন। ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা। নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় সহায়তা কামনা।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ, তবে বিজিবির বাধার মুখে ভেস্তে গেছে সেই চেষ্টা। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে প্রাণ গেছে এক বাংলাদেশির। তিনি চোরা কারবারি দলের সঙ্গে ছিলেন বলে জানিয়েছে বিজিবি। রোববার ভোররাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেতিরি সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির বাধার মুখে শূন্য রেখা থেকে ভারতের প্রায় 40 গজ অভ্যন্তরে অবস্থান নেয় 2 নারী ও 1 পুরুষ। পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে পরে তাদের ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তার জোরদার করে বিজিবি। সতর্ক টহলে দেখা যায় বাহিনীর সদস্যদের। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের প্রায় 500 গজ অভ্যন্তরে মাগরুলি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। বিজিবি জানায়, রোববার ভোরে ভারতে প্রবেশ করে কয়েকজন চোরাকারবারি। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান কুলাউড়ার মুরাইছড়া বস্তি এলাকার বাসিন্দা তারা মিয়া, তবে পালিয়ে যান দলের অন্য সদস্যরা। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। তারিফ রহমান, সময় সংবাদ। বগুড়ায় উড়াল সেতুতে উঠতেই বিকল হয় ট্রাক। মেরামতের সময় ঢাকা থেকে আসা পণ্যবাহী আরেকটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাণ যায় বাবা ছেলে সহ 3 জনের। এ সময় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা ছেলে সহ 3 জনের। স্থানীয়রা জানান, রোববার সকালে ঢাকা থেকে গোখাদ্য নিয়ে জয়পুরহাটে যাচ্ছিল একটি ট্রাক। বগুড়া নগরীর শহীদ জিয়াউর রহমান মেডিকেলের সামনের উড়াল সেতুতে পৌঁছলে পেছনের চাকা ফেটে অকেজো হয়ে যায়। ট্রাকটি মেরামতের সময় ঢাকা থেকে আসা পণ্যবাহী আরেকটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে বাবা তাপস সরকার ও ছেলে তীব্র সরকার ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত 2 জনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। গাড়িটা ঠিক করেছিল আর ওই গাড়িটা ছিল ঘুমে, ওটা আসা পেছন থেকে ধাক্কা দিয়েছে। দৌড়ে আসে দেখি আপনি 2 জন আহত হয়ে পড়েছিল। সেই 2 জনকে গাড়িতে তুলে দিয়ে মেডিকেল হাসপাতালে দেওয়া হয়েছে। সকালে তার ছেলেকে বলছে যে চাকাটা নিয়ে আসো। নিয়ে আসার পরে যখন ঠিক করতে নাই এমন অবস্থায় পিছন থেকে ঘুমের কারণে নাকি পিছনে ট্রাকটা আসা মারা দেয়। একটা ট্রাক অকেজো অবস্থায় ছিল, সেটা মেরামতের কাজ চলছিল। সেই অবস্থায় পিছন থেকে একটা ট্রাক এসে সজোরে ধাক্কা দিয়েছে। আমরা ঘটনাস্থলে যেটা দেখি যে 2 জন স্পট ডেড। ধৈর্যের সাথে আমরা 3 জনকে রেস্কিউ করছি। দুর্ঘটনার কারণ জানতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ। এখানে গাড়ি সারার জন্য মেকার ছিল, তারাও হতে পারে, তবে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে এখানে হচ্ছে কারা নিহত হয়েছে। নিহত বাবা ছেলের বাড়ি বগুড়ার শেরপুরের রামচন্দ্রপুর গ্রামে। নিহত আরেকজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। ভাগ্যের চাকা ঘোরাতে রাশিয়ায় পাড়ি জমিয়ে দালালের খপ্পরে পড়েন ময়মনসিংহের শাহরিয়ার সুমন। পরে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। পরে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ইউক্রেনে গেলে সেখানে আটক হন। বর্তমানে দেশটির কারাগারে বন্দী সুমন। ছেলেকে জীবিত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুতি পরিবারের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ত্রিশালের যুবক শাহরিয়ার সুমন সুদূর ইউক্রেনের বন্দি শিবিরে এখন অনিশ্চয়তায় দিন কাটছে তার। ভাগ্যের চাকা ঘোরাতে গত বছরের 5 জুন জমি বিক্রি ও ঋণ নিয়ে প্রায় 10.5 লাখ টাকা খরচ করে বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় রাশিয়ায় পাড়ি জমান সুমন। কাজ নেন একটি নির্মাণ প্রতিষ্ঠানে। তবে 6 মাস পর মেয়াদ শেষ হলে কোম্পানিটি দেশে ফেরার টিকিট দিলেও ঋণের বোঝা মাথায় নিয়ে ফিরতে অথৈ সাগরে পড়েন তিনি। ইউরোপের দেশ ইতালি যাওয়ার আশায় দালালের খপ্পরে পড়ে যুক্ত হন রুশ সেনাবাহিনীতে। গত 24 এপ্রিলের পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সুমনের। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভেঙে পড়ে পরিবারটি। তবে কয়েক সপ্তাহ আগে ইউক্রেনের কারাগার থেকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে জীবিত দেখতে পেয়ে আশায় বুক বাঁধছেন স্বজনরা। তাড়াতাড়ি ছুড়াই নেই, আমার জীবন হারা গেল, আম্মা আমি মেরে গেলাম, আমার সরকারের লোক আলাপ করে আমার উদ্ধার করে নেই। হ্যাঁ, এই করে সরকার যদি একটু ব্যয় করে এনে দেবে, এছাড়া তো আর আমরা কিছু করা হইতেছি না। বাবাকে দেখার এখনো সৌভাগ্য হয়নি সুমনের সন্তান ইরফানের। ছবির দিকে তাকিয়ে কেবল স্বামীর বেঁচে ফেরার অপেক্ষায় স্ত্রী খালেদা আক্তার। বাসে রাখে তাইলে তোমাদের সাথে দেখা হইব, কিন্তু তারপর আজও তার কোনো কথা আমি শুনতে পারিনি।
সুমনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে খোঁজখবর নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। সুমনের পরিবার ইতিমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও ওএস আর্নার্স কল্যাণ বোর্ডে লিখিত আবেদন করেছেন। অপেক্ষা এখন রাষ্ট্রীয় উদ্যোগের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ব্যক্তিগত সফরে ঝালকাঠিতে ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। সকালে সদরের ভীমরুলি গ্রামের পেয়ারার ভাসমান বাজার ঘুরে দেখেন তিনি। বাগানে নৌকা থামিয়ে পেয়ারাও তোলেন নিজ হাতে। ভ্রমণ শেষে তিনি মুগ্ধ হয়ে সাংবাদিকদের কাছে বাংলা ভাষাতেই প্রতিক্রিয়া জানান। ঝালকাঠিতে ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন। It's great to be here at the floating markets to experience this unique site in Bangladesh. It was a really fun experience out on the river. I enjoyed getting to try the guavas, getting to talk to the sellers, getting to see how the guava is picked, and of course getting to sample some of the guava as well. I was told that the important expression is Dan Nodikal, Eitine Borishal. পার্বত্য জেলা বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালন করা হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। ঐতিহ্যবাহী পোশাকে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। ভূমির অধিকার সহ ন্যায্য দাবি বাস্তবায়নের দাবি জানান বক্তারা। এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সমাজের মূলধারায় নিয়ে আসতে চায় সরকার। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী পোশাকে তীর, ধনুক ও বাদ্যযন্ত্র নিয়ে র্যালি। সারা দেশে উদযাপিত হল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের অধিকার আদায়ের আন্তর্জাতিক আদিবাসী দিবস। ভূমি অধিকার, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের দাবি উঠে আসে এসব আয়োজন থেকে। পার্বত্য জেলা বান্দরবানে র্যালি ও সমাবেশ সহ নানা আয়োজনের মাধ্যমে পালিত হয় দিবসটি। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আদিবাসীদের মূল দাবি হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি এবং ভূমির অধিকার সহ আমাদের যে লোকায়ত যে ঐতিহ্যগত জ্ঞানগুলো রয়েছে এগুলো সংরক্ষণের ব্যবস্থা। আদিবাসীরাও বাংলাদেশের নাগরিক, সেই হিসাবে আমরা প্রত্যাশা করছি সাংবিধানিক স্বীকৃতি যেন আদিবাসীদেরকে দেওয়া হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে গাইবান্ধায় মর্যাদা, সম অধিকার, নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবি জানান অংশগ্রহণকারীরা। ভূমি কমিশন এবং একটি মন্ত্রণালয় দাবি করছি, সাথে সাথে আদিবাসী হিসেবে আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার জন্য আমরা সরকারকে বারবার বলে আসছি। ময়মনসিংহ প্রেস ক্লাবে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, নৃগোষ্ঠীর সদস্যদের সমাজের মূলধারায় নিয়ে আসতে চায় সরকার। ক্ষুদ্র জাতিগোষ্ঠী তাদেরকে আমরা রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাই না, সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে চাই, তাদের প্রতি মানবিক হতে চাই, তাদের প্রতি আমরা সংবেদনশীল হতে চাই। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। সাহাল আব্দুল্লাহ হালভি, সময় সংবাদ। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ফের বিশৃঙ্খলার চেষ্টায় স্বাধীনতা বিরোধী গুপ্তরা। দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের দিলেন নতুন ঘর। সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে, দেখতে পাচ্ছে না বিরোধীরা। মন্তব্যে মির্জা ফখরুলের। দ্রুত গ্যাস সংকট সমাধান হবে আশা। এবং রাষ্ট্রপতি পদে 2টি মনোনয়ন ফর্ম সংগ্রহ বিএনপির। 11 দল ঐক্যের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। সেপ্টেম্বরের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কমিশনের। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।